কেবল বাংলাদেশেই মারা যাচ্ছে 1.5 লাখ মানুষ। বায়ু দূষণের সবচেয়ে বেশি শিকার নারী ও শিশুদের মধ্যেও বাসা বাঁধছে দীর্ঘমেয়াদী রোগ। বায়ু দূষণ নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব ছবি তুলেছেন মাসুদ রানা। বায়ু দূষণ অদৃশ্য এক ঘাতকের নাম, যার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন লাখ লাখ মানুষ। রাস্তার ধুলাবালি, ইটভাটা, শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে তৈরি করছে ভয়াবহ দূষণ। পাশের বাড়িতে আপনি যদি এখন যে সাক্ষাৎকার নেন, দেখবেন তাদের বাচ্চাদের অলরেডি এখন ইনহেলার নেওয়া শুরু হয়ে গেছে। ঘরদুয়ার সব নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, আমাদের অসুখ বিসুখ কমে না। যে ধোঁয়াটা আসে, ওই ধোঁয়াটা নাকটা গেলে মস্তিষ্কের মধ্যে গিয়ে আঘাত করে, এইরকম অবস্থায় আমরা এখানে আছি। বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু হয় তার মধ্যে বায়ু দূষণের স্থান পঞ্চম। বৈশ্বিক বায়ু পরিস্থিতি প্রতিবেদন বলছে, বায়ু দূষণে 2015 সালে বিশ্বে প্রায় 42 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনে 11,08,100 জন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 2,57,500 জন, পাকিস্তানে 1,35,100 জন, যুক্তরাষ্ট্রে 88,400 জন ও বাংলাদেশে 1,22,400 জন মানুষ। তবে একই কারণে শিশু মৃত্যুর দিক দিয়ে পাকিস্তানের পরে আছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণের কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় 36% মানুষ, স্ট্রোকের শিকার হন 34% এবং 27% মানুষ আক্রান্ত হন হৃদরোগে। শ্বাসযন্ত্রজনিত যে সমস্ত রোগবালাই, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজেস, যেমন আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি, ক্রনিক ব্রঙ্কাইটিস বলি, এই রোগগুলো হওয়ার জন্য কিন্তু বায়ু দায়ী। আর এই বায়ু যদি দূষণ হয় তাহলে এর রোগের মাত্রা বেড়ে যাবে, এবং আমরা যদি এটিকে না কমাতে পারি তাহলে এই রোগবালাইগুলো আরো বাড়তে থাকবে। গবেষকরা বলছেন, শিল্পাঞ্চল এলাকার বাতাসে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোঅক্সাইড থাকে, যা শরীরে ঢুকলে হৃদরোগ, স্ট্রোক সহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে। সারা পৃথিবীতে উন্নত দেশগুলাই যে সালফার ডাইঅক্সাইডের নাম বললাম, এটার পরিমাণ কমতেছে, কিন্তু আমাদের এই এশিয়ান রিজনে এটার পরিমাণ বাড়তেছে। একটু ভালো গ্রেডের তেল কিনেন বা ভালো গ্রেডের তেল যদি ব্যবহার করেন, প্লাস ভালো গ্রেডের যে কয়লা ইউজ করেন, তাহলে এটা কমে যাবে। নিজেদের সৃষ্ট এমন মরণ ঘাতক ঠেকাতে কর্তৃপক্ষের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। সোহেল রানা, RTV, ঢাকা। দখল, দূষণ আর ফারাক্কার প্রভাবে বালুচরে পরিণত হয়েছে নওগাঁর 6টি নদী। পানি শূন্য হয়ে পড়ায় বড় সেচ নিয়ে শঙ্কিত নদী তীরের কৃষকরা। বেকার হয়ে পড়েছেন মৎস্যজীবীরা। স্থানীয়দের মতে, পুনর্খনন ও দখল বন্ধে ব্যবস্থা নেওয়া না হলে হারিয়ে যাবে এসব নদী। নওগাঁ থেকে স্টাফ রিপোর্টার MR রকির তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। নওগাঁর আত্রাই নদী এটি শুষ্ক মৌসুমের শুরুতে পরিণত হয়েছে বালুচরে। নদীর বুকে জেগে ওঠা চরে হচ্ছে ধান ও আলুর চাষাবাদ। পানি না থাকায় বেকার হয়ে পড়েছেন নদীকেন্দ্রিক মৎস্যজীবীরা। ব্যাহত হচ্ছে এই অঞ্চলের বড় আবাদ। ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। একসময়ের প্রমত্তা নদী মরাখালে পরিণত হওয়ার জন্য স্থানীয়রা দুষলেন ফারাক্কা বাঁধ আর দীর্ঘদিন খনন না করাকে। ফসল আদি করতে পারি না, এতে আমাদের খুব সমস্যা দাঁড়ায় গেছে। নদী এখন খনন করার একান্ত প্রয়োজন। বর্ষার কিছুদিন পরে আস্তে আস্তে শুকায় নদী ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মুড়া যাওয়ার অপক্রম হয়। এই 2-3 মাস কোন রকমে হালকা পানি থাকে বা বাকিটা শুকাই থাকে। এই নদীর মতো জেলার ছোট যমুনা সহ অন্য নদীগুলোর অবস্থাও করুন। রক্ষণে দখল আর দূষণের হাত থেকেও এই নদীগুলো পানিতে বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে, এবং এই নদীগুলো বিভিন্ন কারণে ছোট হয়ে আসতেছে। নদী খননে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বললেন, মামলা দিয়েও দখলদারিত্ব ঠেকানো যাচ্ছে না। অসহায়ত্বের কথা জানান পৌর মেয়রও। দখলদারিত্বের জন্য হাজার হাজার কেস বাইনামে করা আছে। এই কেসগুলো যদি সমাধান হয় এবং যদি সচেতনতা বৃদ্ধি হয়, তাহলে দূষণমুক্ত সম্ভব। ভূমিদস্যু তারা এই নদীর উভয় পার্শ্বেই আবাসিক এবং ব্যবসায়িক স্থাপনা তারা পৌরসভার বিধিবিধান না মেনে তারা ওই স্থাপনা তৈরি করছে। দখল, দূষণ থেকে নদী রক্ষায় সম্প্রতি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে নওগাঁবাসী। রাসেল আহমেদ, RTV। এবারে অন্যান্য প্রসঙ্গ। আগামী জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নেবে এমন আশা করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭ মার্চ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি বলেন, অস্তিত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনে আসবে। এ সময় হাসান মাহমুদ বলেন, কারো আবদার রক্ষায় সংবিধানের এক চুলও পরিবর্তন করা হবে না। ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। আমরা চাই আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শক্তিশালী বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। কারো আবদার রক্ষা করার জন্য সংবিধানের এক চুলো ব্যত্যয় ঘটানো হবে না। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই দায়িত্ব পালন করবে। বিগত সব সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের সময় নারীদের উন্নয়ন হয়েছে বেশি বলে দাবি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য সংখ্যক নারীর দায়িত্ব নিয়ে নারী ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভিসি মহিলা এই প্রথম। হাইকোর্টে উচ্চ আদালতে কোনো জজ মহিলা ছিল না। তাই বোঝা এটা কেমন ধরনের কথা? সমাজের অর্ধেক তো নারী। একটা সমাজকে উন্নত করতে হলে তার অর্ধেক অঙ্গ উন্নত হবে, আর অর্ধেক অঙ্গ হবে না, তো ওই সমাজ তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কাজেই সেখানে মেয়েদের অধিকার থাকতে হবে। সেই প্রথম জজ অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টে আওয়ামী লীগ আমলেই আমরা দিয়েছি, দুবারই আমরা দিয়েছি। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে বিএনপি, এমন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বললেন, নিবন্ধন বাতিলের চেষ্টা করা হলে তার জন্য অরাজক পরিস্থিতির দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, চাপে রেখে দলীয় সরকারের অধীনে বিএনপিকে নির্বাচন নেওয়ার চেষ্টা সফল হবে না। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিবন্ধন বাতিল হয়ে যাবে সেই জন্য নাকি নির্বাচনে আসবে, এর থেকে একটা হালকা কথা আর হতে পারে না। এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। যদি নৈরাজ্যের দিকে ঠেলে দেন দেশকে, তাহলে তার জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে। আপনি শেখ হাসিনা দায়ী থাকবেন। যতই ভয় দেখান, যতই যাই করুন না কেন, প্রশাসনের মধ্যে লোক ঢুকিয়ে ওই নির্বাচন করার আর পুনরাবৃত্তি সম্ভব হবে না। হত্যার 6 দিনেও নরসিংদীতে নিহত পুলিশ কনস্টেবল কাজী আয়েশা আক্তার নীলার স্বামীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ তৈরি হয়েছে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে। তবে তাকে আটকে অভিযানের কথা জানায় পুলিশ। নরসিংদী স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ারের তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। নরসিংদীর মনোহরদীর হাফিজপুর গ্রামের বাসিন্দা কাজী আয়েশা আক্তার নীলা 3 বছর আগে যোগ দেন বাংলাদেশ পুলিশ বাহিনীর নারী কনস্টেবল পদে। এবছর জানুয়ারিতে তারাকান্দি গ্রামের সৌদি প্রবাসী রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার চাকরি ছাড়তে নির্যাতন করতে থাকে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। সবশেষ 26 ফেব্রুয়ারি নীলা শ্বশুরবাড়ি গেলে তাকে নির্মমভাবে হত্যা করে তারা। সুষ্ঠু বিচার চাই, আমার মেয়ে কেন মরলো, আমি তার সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই, কেন আমার মেয়ে মরলো তার বাড়িতে। এ হত্যায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এলাকাবাসী। পুলিশ প্রাথমিক যে তদন্ত করলো, ওই তদন্ত দেখা গেল যে ও তাকে হত্যা করেছে শ্বাসরুদ্ধ করে। এই ঘটনার পর নীলার বাবা 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নীলার শ্বশুর সহ 4 জনকে আটক করলেও এখনো পলাতক মূল আসামি রুবেল। তার বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে তৎপরতার কথা জানায় পুলিশ। রুবেল সৌদি আরব প্রবাসী ছিল, সে যাতে বিদেশ না যেতে পারে এই বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর কোন নারী যেন নির্মম হত্যার শিকার না হন, সেজন্য দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের স্বজনরা। নোমান শিবলি, RTV। সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরো 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন এজাহারভুক্ত আসামি, অপরজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে তুফান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গেল রাতে পাবনা থেকে গ্রেপ্তার করা হয় মামলার এজাহারভুক্ত আসামি দুলাল হোসেনকে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ নিয়ে শিমুল হত্যা মামলায় প্রধান আসামি পৌর মেয়র মিরু সহ 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেটের কোম্পানিগঞ্জে বিক্ষুব্ধ এলাকাবাসীর কাছ থেকে আটক ডাকাতকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় ও গ্রামবাসী পুলিশ সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি। ভোরে উপজেলার মোস্তফানগর গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাত দলের হামলায় গ্রামের জিলু মিয়া মারা যান। পরে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতকে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মারা যান গ্রামের এক বাসিন্দা। কোম্পানিগঞ্জ থানার ওসি জানান, সংঘর্ষে তাদের 10 সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে জয়পুরহাটের কালাই পৌর শহরে নিখোঁজের একদিন পর 2য় শ্রেণীর ছাত্র তাওহিদ শামীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাড়ির পাশে খড়ের গাদা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে নিখোঁজ হয় শামীম। খোঁজ না পেয়ে রাতেই পরিবারের পক্ষ থেকে কালাই থানায় অপহরণ মামলা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কালাই থানার ওসি। এদিকে রাজবাড়ীর পাংশায় নিখোঁজের 3 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গ্রামের একটি মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের আত্মীয় করিম খানকে আটক করেছে পুলিশ। শরীয়তপুরের গোসাইর হাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া 2 শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। অপরদিকে যশোর শহরের রেল স্টেশন এলাকার জমাদ্দার পাড়া থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে প্রধান বাধা বিচার বহির্ভূত হত্যা, বেআইনি আটক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা। শুক্রবার মানবাধিকার বিষয়ক 2016 বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বিশ্বের প্রায় 200 দেশের মানবাধিকার পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের অবস্থাও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চরমপন্থী মতাদর্শীর হাতে সংখ্যালঘু হত্যা, জোরপূর্বক ও বাল্য বিয়ে, লিঙ্গ বৈষম্য, নিচু মানের কাজের পরিবেশ বাংলাদেশের মানবাধিকার রক্ষায় বড় ধরনের বাধা। গুম ও অবৈধ আটকের সমালোচনা হলেও নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকার কথাও বলা হয়। নির্যাতন তদন্তে সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও প্রতিবেদনে দাবি করা হয়।